আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি হচ্ছে যে গাণিতিক মডেলিং অনার্স চতুর্থ বর্ষের একটি কোর্স। এটা রহিম পাবলিকেশনের বই, এবং যারা অনলাইনে আসলে বই কিনতে চান আমাদের স্টুডেন্ট বললে আপনারা বই ডিসকাউন্ট দিয়ে কিনতে পারবেন তুহিন পাবলিকেশন থেকে, এবং তিতাস পাবলিকেশন এবং সায়েন্স পাবলিকেশন থেকে। নাম্বারগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, তো এই বই থেকে আমরা পড়বো গাণিতিক মডেলিং জিনিসটা আসলে কি। এই গাণিতিক মূল নাম হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি, অর্থাৎ আমাদের গণিতকে ব্যবহারিক জীবনে প্রয়োগের যে পদ্ধতিটা, সেটাই মূলত হচ্ছে যে ম্যাথমেটিক্যাল মডেলিং বায়োলজি। আপনারা এই বইটার সাথে রিলেট করতে পারবেন। আপনারা অনার্স দ্বিতীয় বর্ষে যে একটা সাবজেক্ট পড়ছিলেন, অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ইকুয়েশন, ওডিই, এই বইটা যখন পড়েছিলেন তখন কিন্তু আপনারা কিছু ম্যাথ করেছিলেন এরকম যে ভাপা পিঠা সিদ্ধ হতে এত সময় লাগে। হ্যাঁ, চ্যাপ্টার নাম্বার সম্ভবত মোস্ট প্রবাবলি চ্যাপ্টার নাম্বার 7 হবে এরকম। আজকে টেম্পারেচার এত হলে বাইরে যাওয়া যাবে কিনা, এই যে রিলেটেড প্রবলেম গুলো করেছিলেন, এগুলো মূলত হচ্ছে গণিতের ব্যবহারিক প্রয়োগ। তো এটা থেকে মূলত ওই বইটার সাথে এটা রিলেটেড। হ্যাঁ, আর এই বই এখানে যে পড়াগুলো পড়বো আমরা, এটার আপার পড়াশোনা আপনারা পিএইচডি যারা করতেছেন ডিপ লেভেলের, তারাও করতে পারবেন। যখন পিএইচডি করবেন তখন এখানে আমাদের কিছু কিছু টার্ম আছে যেগুলোর আমরা খুবই শর্ট টার্ম গুলো এখন করবো। আর ডিপ রিসার্চ এর জন্য পিএইচডি বা থিসিস বা এমফিল করার জন্য আপনারা এগুলো করবেন, যারা গণিত নিয়ে অনেক সম্ভাবনা দেখতে চাচ্ছেন। তো ম্যাথমেটিক্যাল মডেলিং জিনিসটা কি? ইতালীয় গণিতবিদ এবং বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি সর্বপ্রথম গাণিতিক মডেলিং এর ধারণা দেন। পরবর্তীতে ম্যালথাস এবং ভার্নহাস্ট, স্মিথ, লটকা, ভলতেয়ারা, মধ্যকেন্দ্রিক প্রমুখ গণিতবিদদের মাধ্যমে এই বিষয়টা প্রকাশ হয়েছে। তো জিনিসটা কি? গাণিতিক ভাষা ও ধারণার সাহায্যে কোনো ভৌত প্রক্রিয়ার বর্ণনাকে গাণিতিক মডেল বলা হয়। এটি সাধারণত এইভাবে গাণিতিক যুক্তির সাহায্যে গাণিতিক যুক্তির শাখা নির্দেশ করে। প্রকৃতপক্ষে গাণিতিক মডেল হলো বাস্তবতার গাণিতিক উপস্থাপন। ঠিক আছে, বাস্তবতার গাণিতিক উপস্থাপন তার অংশ বিশেষের আচরণ ব্যাখ্যা করার চেষ্টা করে গাণিতিক মডেল রচনা হয়। তো এটা হচ্ছে একদম বেসিকটা। এবং কয় ধরনের গাণিতিক মডেল থাকে? লিনিয়ার এবং লিনিয়ার এন্ড নন লিনিয়ার, এটা একটা মডেল। এরপর হচ্ছে নির্ণয়ধর্মী ও সম্ভাবনাময় মডেল। আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি চ্যাপ্টার নাম্বার 1। হ্যাঁ, এটা হচ্ছে কন্টিনিউয়াস পপুলেশন মডেলস ফর সিঙ্গেল স্পিসিস, অর্থাৎ এক প্রজাতির অবিচ্ছিন্ন জনসংখ্যার মডেল। এটা আপনারা তিতাস পাবলিকেশন, টুইন পাবলিকেশন এছাড়া অন্য পাবলিকেশনের বই পড়লেও আপনারা এটা মিলিয়ে নেবেন। স্পিসিস মূলত এখানে আমাদের যে চ্যাপ্টারটা পড়তেছি এখানে স্পিসিস দুইটা। যেমন স্পিসিস আমরা এখন এই যেহেতু এটা এখানে বলছে এক প্রজাতির, তো সিঙ্গেল স্পিসিস এর কথা বলছে। তো এখানে আমরা মূলত এখানে অনেকগুলো মডেল আছে, তার মধ্যে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ম্যালথাস মডেল। স্পিসিস দুইটা আছে, সিঙ্গেল স্পিসিস, এস পি ই সি আই এস স্পিসিস, আর এটা আছে টু স্পিসিস স্পিসিস স্পিসিস। তো এই বিষয়গুলো কি? গাণিতিক ম্যাথমেটিক্যাল মডেলিং এর যে গাণিতিক ব্যাখ্যা। যেমন ধরুন আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি, আমাদের দেশটা ছোট, জনসংখ্যা বৃদ্ধি আর বেশি, কিন্তু আপনারা জানেন যে জাপান এবং দক্ষিণ কোরিয়ায় জনসংখ্যা তুলনামূলকভাবে কমে যাচ্ছে। ওখানে সিনিয়র সিটিজেন বাড়তেছে, আর অর্থাৎ বৃদ্ধ লোকের সংখ্যা বাড়তেছে, কিন্তু শিশু জন্মের হার খুবই কম। তদ্রুপভাবে রাশিয়াতেও জনসংখ্যা সংকট। আপনার দেশ থেকে কি হবে? রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ, কিন্তু এটা হচ্ছে বড় দেশ কিন্তু জনসংখ্যা খুবই কম। আমাদের দেশটা ছোট একটা দেশ, 93তম দেশ। আপনারা বিশ্বের অনেকগুলো দেশ আছে, সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া, তারপরে কানাডা, তারপরে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ভারত। এই যে দেশগুলো আছে বড় বড় দেশগুলো, এগুলোর পরে এগুলো হচ্ছে বড় বড় দেশ, কিন্তু জনসংখ্যা ভারত এবং চীনে একটু বেশি, বাকি সবগুলো দেশে তুলনামূলকভাবে একটু কম। তো রাশিয়া সবচেয়ে বড় দেশ একটা। তো এই দেশের যে সমস্যা, সেই দেশের জনসংখ্যা মাত্র 5 থেকে 6 কোটি মোস্ট প্রবাবলি আর কি। এটা আমি আপনারা ইন্টারনেট রিসার্চ করে একটু দেখে নেবেন। তবে রাশিয়া জন্মহার খুবই কম, এই জন্যই রাশিয়ায় মূলত যেন পার্টনারকে সময় দিতে পারে, এজন্য তারা অফার চালু করছে। দক্ষিণ কোরিয়া এই রকম অফার চালু করছে যে
সপ্তাহে স্পেশাল ভাবে কাপলদের জন্য যারা বিয়ে করবে, নতুন বিয়ে, তাদেরকে গিফট করবে এবং তাদের জন্য যে তাদের জন্য সময় দেওয়া হবে, তাদেরকে ছুটির সময়গুলো তারা যদি একসাথে থাকে তাহলে তাদের একটা সন্তান হলে এত টাকা পুরস্কার, এরকম কিছু দেওয়া হয়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা বলি যে আম, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এরকম বলা হচ্ছে। কারণ আমাদের দেশে জনসংখ্যা বেশি, হ্যাঁ, বেশি। কিন্তু এই রাশিয়া বা দক্ষিণ কোরিয়া বা জাপান, এই দেশগুলোতে জনসংখ্যা তুলনামূলকভাবে কম। এইগুলা আর কিভাবে বলে, কিভাবে দেখে? মূলত পরিসংখ্যান ব্যুরো থেকে বিভিন্ন রিসার্চ আসে, যে জনসংখ্যা কতটুকু বৃদ্ধ, কত বয়সের মধ্যে কত অনুপাতে জনসংখ্যা গুলো আছে, সেই হিসেবে তারা এই রিসার্চ গুলো দেয়। রিসার্চ গুলো দেখার পরে তারা গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টা বুঝতে পারে যে আসলে আমাদের দেশের জনসংখ্যাটা আলটিমেটলি এরকম, যদি জনসংখ্যা বৃদ্ধির হার চলে তাহলে একটা সময় আমাদের দেশ থাকবে কিন্তু জনসংখ্যা থাকবে না, তাহলে তো আমাদের কোনো লাভ হইলো না। হ্যাঁ, দেশটা নিয়ন্ত্রণ করবে কিভাবে যদি জনসংখ্যায় না থাকে? তো সিঙ্গেল স্পেসিস মডেলটা হচ্ছে যে পপুলেশন, জনসংখ্যা 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 রিলেটেড। আর টু স্পেসিস মডেল হচ্ছে শিকার এবং শিকারী মডেল। শিকার শিকার এবং শিকারী মডেল। শিকারী মডেল। তো শিকারী মডেল। আবার একটা আছে যে যুদ্ধ মডেল, ওয়ার। ওয়ার মানে হচ্ছে যুদ্ধ, ওয়ার মডেল। এটা হচ্ছে যুদ্ধ মডেলের শিকার এবং শিকারী, মানে দুইটা শিকার, একটা হচ্ছে শিকার, ধরুন হচ্ছে ইঁদুর এবং বিড়াল। ইঁদুরটা হচ্ছে কি শিকার, আর শিকারীকে বিড়াল। আর তদ্রুপভাবে ওয়ার যুদ্ধর একটা হচ্ছে পক্ষ আর একটা হচ্ছে বিপক্ষ। এই যুদ্ধ হলে একটা দেশের যুদ্ধ হলে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে পক্ষ যুদ্ধের পক্ষে, আর একটা হচ্ছে বিপক্ষে। ধরুন রাশিয়া এবং ইউক্রেন, তো রাশিয়াকে যদি আপনি পক্ষ ধরেন, বিপক্ষ হচ্ছে ইউক্রেন। ঠিক আছে? জনসংখ্যার ক্ষেত্রে যে মডেল গুলো আছে সিঙ্গেল স্পেসিস, এটার মধ্যে আছে ম্যালথাস মডেল, ভার্লহার্স্ট মডেল, এরকম আরো মডেল আছে। তবে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ম্যালথাস মডেলটাই পড়বো। তার আগে আমরা দেখি যে এই যে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম গুলো যে পড়তেছি, গাণিতিক মডেলিং, এখানে যে কয়টা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের মধ্যে আমাদের মোটামুটি মানে আমাদের চ্যাপ্টার নাম্বার 1টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চ্যাপ্টার নাম্বার 1টা পড়বো এবং এই 1-এর বেসিক গুলো আমি প্রথমত আলোচনা করে নিলাম। এখন আমরা এর একটু ডিপ রিসার্চে যাচ্ছি। যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান, যারা বা ইউটিউব বা ফেসবুক থেকে আমাদের এই ক্লাসটি দেখতেছেন, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের পেইড কোর্সে ভর্তি চলছে, পেইড কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। তো মডেলিং এর বেশ কয়েকটা নিয়ম আছে। নিয়মগুলো কি কি? গাণিতিক মডেলিং এর 1 নম্বর হচ্ছে যে গাণিতিক মডেল, এটা রিসেন্ট 2020 সালে আসছে প্রশ্নটা, এবং 18 সালে আসছে, অর্থাৎ সালগুলোতে আসছে। তুলনামূলকভাবে গাণিতিক মডেলের মাধ্যমে একটি বাস্তব সমস্যাকে গাণিতিক রূপে প্রদান করা যায়। ঠিক আছে? যেমন জনসংখ্যা বৃদ্ধি হার, আমাদের দেশে জনসংখ্যা বাড়ছে, আর রাশিয়ায় জনসংখ্যা কমতেছে, দক্ষিণ কোরিয়ায় জনসংখ্যা কমতেছে, এগুলাকে আমরা গাণিতিক আকারে নিয়ে আসতেছি। বাস্তব 2 নম্বর যে স্টেপটা, সেটা হচ্ছে যে বাস্তব জীবনের নানাবিধ সমস্যার গাণিতিক ব্যাখ্যা প্রদান করা যায়। আর 3 নম্বর যে স্টেপ, সেটা হচ্ছে যে কোনো পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে সমস্যাটির অনুকূল সমাধান জানতে সহায়তা করে। ঠিক আছে? আসলে আমাদের জনসংখ্যা যেভাবে বাড়তেছে, এর ফলে আমাদের 10 বছর পরে কি অবস্থাটা হবে? 10 বছর পরে আমাদের জনসংখ্যা, বর্তমানে জনসংখ্যা, আমাদের দেশের জনসংখ্যা আহ, সরকারি যে হিসাব, সেই হিসাব অনুযায়ী 18 কোটি। এখন এইভাবে যদি আমাদের বৃদ্ধির হারটা চলে, জনসংখ্যা বৃদ্ধির হার, তাতে আমাদের 10 বছর পরে আমাদের জনসংখ্যা কত ঠেকবে, সেটা মূলত আমাদের এই গাণিতিক মডেলিং এর মাধ্যমে বুঝতে পারি। যে এখন জনসংখ্যা 2025 সালে জনসংখ্যা 18 কোটি, 2035 সালে আমাদের জনসংখ্যা কত হবে, সেটা আমরা এই মডেলিং এর মাধ্যমে বুঝতে পারবো। প্রতিকূল পরিস্থিতিতে কি কি সিদ্ধান্ত তো আমাদের এখন 18 কোটি, 35 সালে যদি আমাদের বৃদ্ধির হার অনুযায়ী 35 সালে জনসংখ্যা কত হবে? 23 কোটি বা 24 কোটি। তো এই সমস্যাটা কিভাবে আমরা একটু কমাতে পারি, জনসংখ্যা আমাদের একটু কমাতে পারবো, যেহেতু আমাদের দেশটা 93তম ওয়ার্ল্ডের মধ্যে 93তম, আমাদের জনসংখ্যার ডেন্সিটি অনেক বেশি, জনসংখ্যা ঘনত্ব ঘনত্ব জনসংখ্যা জনসংখ্যার ঘনত্ব অলমোস্ট 1200+। ঠিক আছে? বাংলাদেশের সবচেয়ে 1200+, অর্থাৎ 1 বর্গ কিলোমিটার এরিয়াতে 1200 জনেরও বেশি মানুষ বসবাস করে। তো দুর্ভাবে আপনি যদি রাশিয়াতে যাবেন, রাশিয়াতে খুবই সাইবেরিয়া অঞ্চলে, তো ধরো রাশিয়ার এমন এমন জায়গা আছে যেখানে মানুষের ফুটপ্রিন্ট পড়ে নাই। ঠিক আছে? যে জমিতে এখন পর্যন্ত মানুষের পাই পড়ে নাই। তো ওখানে জনসংখ্যা মাত্র 20 থেকে 25 এরকম।
ঠিক আছে, জাপানে যাবেন, এখানে জনসংখ্যা ধীরে ধীরে কমতেছে। জাপান হচ্ছে বৃদ্ধদের দেশ। তদ্রুপভাবে দক্ষিণ কোরিয়াতেও জনসংখ্যা খুবই কমতেছে। তো একটা সময় এভাবে যদি চলতেই থাকে তাহলে একটা সময় ওদের জনসংখ্যা নাই হয়ে যাবে। তো এই জন্য কিভাবে ওরা জনসংখ্যা ইনকারেজ করা যায়, হ্যাঁ, এগুলোর জন্য পদক্ষেপ নেবে, আমরাও পদক্ষেপ নেব। আমাদের যেহেতু জনসংখ্যা খুবই বেশি 1200, তো 28 বা 35 সালে তখন আমাদের চলে যাবে প্রায় 1800। তো 1800 এক বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে 1800 মানুষ বাস করলে কি অবস্থাটা হবে, সেই জন্য আমাদের একটা স্লোগান নিতে হবে যে দুটি সন্তানই যথেষ্ট, দুটি দুটির বেশি নয়, একটি হলে ভালো হয় সন্তান। ঠিক আছে, তো দুভাবে বনভূমির পরিমাণ কমে যাচ্ছে, বনভূমির পরিমাণ বাড়াতে হলে কি করা দরকার, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা এটা ব্যবহার করতে পারবো। এই যে এইটা হচ্ছে 4 নাম্বার স্টেপ। এটা বলেছে যে প্রতিকূল পরিস্থিতিতে কি সিদ্ধান্ত গ্রহণ সুবিধাজনক হবে তা স্পষ্ট ধারণা পাওয়া যায়। 5 নাম্বার যেটা স্টেপ সেটা হচ্ছে বহিঃপতনের বর্তমান উপাত্ত ব্যবহার করে অতীত বা ভবিষ্যতের উপাত্ত অনুমান করা যায়, যেটা আমি বললাম আর কি 10 বছর পরে আমাদের কি হবে রেজাল্টটা, সেটা মূলত আমরা এটার মাধ্যমে বুঝতে পারবো। 6 নাম্বার যে স্টেপ সেটা বলছে যে মধ্যবর্তী কোনো উপাত্তের মান অজানা থাকলে প্রদত্ত উপাত্তে অর্থাৎ আন্তঃপাতন পদ্ধতির মাধ্যমে অজানা উপাত্তের মান নির্ণয় করা যায়। যেমন আমরা হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির হার বিষয়টা মধ্যবর্তী, অর্থাৎ আমাদের গ্রোথটা কত। এখন আমাদের প্রিভিয়াস রিপোর্ট আছে 2011 সালের, 2011 সালের রিপোর্ট আছে, আর এখন 2022 সালের রিপোর্ট আছে। তো অনুরূপভাবে আমাদের কাছে 2001 সালের রিপোর্ট আছে। তো এই যে তিনটা রিপোর্ট থেকে আমরা অনায়াসে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হারটা বের করতে পারবো, সেটার কথাই বলা হয়েছে আসলে এখানে। এরপরে একটা আদর্শ গাণিতিক মডেলের ধাপসমূহ, কিভাবে গাণিতিক মডেলটা হবে। একটা হচ্ছে যে অনির্ভরশীল এবং নির্ভরশীল চলকগুলো চিহ্নিত করতে হবে। অনির্ভরশীল চলক প্রায় সময় প্রায় সময় হয়, অর্থাৎ অনির্ভরশীল চলকটাকে আমরা সময় দ্বারা নির্দেশ করি। 2 নম্বরের স্টেপ সেটা বলছে যে প্রতিটি চলকের পরিমাপের জন্য একটি একক নির্ধারণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট এককের মাধ্যমে আমরা হিসাব করব। মূলনীতি বা সমস্যাকে চালিত করবে তার স্পষ্টীকরণ করতে হবে। যেটা 4 নম্বর স্টেপ সেটা হচ্ছে নীতিকে চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। সমীকরণের সকল পদের একই বাস্তব কিনা তা নিশ্চিত করতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের এই আজকে যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসের নোটগুলো আমাদের পিডিএফ আকারে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে বা ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে। যারা আমাদের পেইড কোর্সে এনরোল করবেন তারা তো পেয়ে যাবেন সবকিছু, ক্লাসের অ্যাক্সেসরিজ গুলা আপনারা পেয়ে যাবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখছেন, অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ম্যালথাসের মডেল এখানে একটা ভাবে দেওয়া আছে, আর এখানে যেভাবে দেওয়া আছে ম্যালথাসের মডেলটা হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধি কেবলমাত্র চলমান বা বর্তমান জনসংখ্যার সমানুপাতিক। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধিটা কিভাবে চলে তা হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির হারের সমানুপাতিক, এইভাবে বৃদ্ধি চলবে আর কি। তো এটাকে এখানে যেভাবে দেওয়া আছে আমি একভাবে আপনাদেরকে ম্যালথাসের মডেলটা সুন্দরভাবে একটা প্রবলেমের মাধ্যমে বুঝিয়ে দেব, যেন এই ম্যালথাসের মডেল থেকে যতগুলো প্রবলেম আছে, যে প্রবলেম এখানে প্রবলেম নাম্বার 1টা আছে, বিভিন্ন ম্যালথাসের মডেলের যত প্রবলেম আছে সবগুলো প্রবলেমে একটা ক্লাসের মাধ্যমে যেন আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, সেটার জন্য আমি এখন ম্যালথাসের মডেলটা বর্ণনা করব। ওইটা পড়লে এখন যেটা বুক পড়াবো অতটুকু পড়লেই মূলত আপনাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এটা যেমন 2019 সালে আসছে, 17 সালে আসছে, অর্থাৎ বিজোড় সালে আসছে, আর এখানে যে ম্যালথাসের মডেলটা আসছে এটা 2021 সালে আসছে। ঠিক আছে, অর্থাৎ বিজোড় সালের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যালথাসের মডেলটা। তো এখন আমরা ম্যালথাসের মডেলটা পড়বো, ইনক্লুডিং গ্রাফ এবং বৃদ্ধির হার যদি জনসংখ্যা বৃদ্ধির হার পজিটিভ হয় তখন কি রেজাল্ট আসে, জনসংখ্যা বৃদ্ধির হার নেগেটিভ হয়, ঋণাত্মক হয়, 0 থেকে কম হয় তখন কি হয়, এবং জনসংখ্যা বৃদ্ধির হার সমান থাকে, জন্ম মৃত্যুর হারটা যদি সমান থাকে তাহলে আমাদের কি হয় সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো ম্যালথাসের মডেল এখন আমরা পড়তেছি, পাশে তার সমস্যা নাই। এখন যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হয়েছেন, অনার্স চতুর্থ বর্ষ, অনার্স প্রথম বর্ষ, অনার্স তৃতীয় বর্ষ, তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের শুধুমাত্র পেইড কোর্স আছে এমনটা না, আমাদের সাথে সাজেশন এবং সলিউশনও আছে। আপনারা যারা নিতে চান তারা অনুগ্রহ করে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। ম্যালথাসের মডেল। তো এখানে আমাদের একটা জিনিস জানতে হবে, আমরা জনসংখ্যা এটাকে আছে এন দ্বারা প্রকাশ করব। জনসংখ্যা, একটা দেশের জনসংখ্যা কিভাবে নির্ধারণ করা হয়, জন্ম
এবং মৃত্যু। এবং জনসংখ্যাগুলা আমাদের দেশে যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যা জন্মগ্রহণ করবে, মৃত্যুবরণ করবে। জন্মগ্রহণটা অবশ্যই বেশি হবে, মৃত্যুবরণটা অবশ্যই কম হবে। সাথে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে কি অভিবাসন বা স্থানান্তর। সেটা হচ্ছে অভিবাসন, বিদেশ যাওয়া, ধরুন অভিবাসন। অভিবাসন। তো বাংলাদেশের বংশোদ্ভূত, বাংলাদেশে জন্মগ্রহণ করছে যারা, তারাই তো বাংলাদেশের নাগরিক নাকি? আপনার ভাই, আপনার মামা, সবাই তো বাংলাদেশের নাগরিক। তারা বিদেশে চলে গেছে, তারাও তো বাংলাদেশের জনসংখ্যা। এই জন্য আমরা এন দ্বারা হচ্ছে যে নাম্বার বোঝাচ্ছি বা জনসংখ্যা বোঝাচ্ছি। এখান থেকে জন্ম মৃত্যু জন্ম থেকে মৃত্যু বাদ দিয়ে সাথে হচ্ছে যে আমরা অভিবাসনটাও প্লাস করে নিলাম। তো ম্যালথাসের মডেল অনুযায়ী জনসংখ্যা ডিএন বাই ডিটি, এটা কি বোঝাচ্ছে? জনসংখ্যার হার। ডিএন বোঝাচ্ছে জনসংখ্যা, এবং টিটা হচ্ছে যে সময়ের হারটা হচ্ছে যে জনসংখ্যার সমানুপাতিক এন। আর এখানে এন এর পরিবর্তে সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা পরিবর্তন করে দেই, আমি কালার পেন ইউজ করতেছি, ডিএন বাই ডিটি দিয়ে সমানুপাতিক চিহ্নটাও তুলে দিয়ে আমরা এটার পরিবর্তে আর লিখি। আর এটা একটা ধ্রুবক। ধ্রুবকটাকে আমরা এই আরটাকে এটা মিন করব যে আর মূলত হচ্ছে যে রেট। সেটা হচ্ছে যে কিসের রেট? এটা হচ্ছে যে বার্থ এন্ড ডেথ। এটা হচ্ছে যে বিআই আর টি, বার্থ। এটা হচ্ছে ডেথ। এদের হারটাকে আমরা মূলত এই আর দ্বারা, এই সমানুপাতিক চিহ্নটার পরিবর্তে আমরা আর বসিয়ে দিলাম। এখন আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা জানি যে সমজাতীয় জিনিসগুলোকে এক পাশে রাখতে হয়, অসমজাতীয় জিনিসগুলোকে আরেক পাশে রাখতে হয়। এখানে ডিএন আছে, এখানে এন আছে, তো এন গুলোকে আমরা এক পাশে নেবো, এগুলাকে বাকিগুলোকে সরিয়ে দেবো। তো আমরা এটাকে এইভাবে নিতে পারি, না পক্ষান্তর করে দিতে পারি, ডিএন বাই এন আর আর ইন্টু ডিটি। ঠিক আছে, জাস্ট পাঠিয়ে দিলাম। এখন এটাকে আমরা যদি সমাকলন করি, সমাকলন ডিএন বাই এন। যারা আমাদের কোর্স সম্পর্কে আরো কিছু তথ্য জানতে চান, তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। তো আমরা ইন্টিগ্রেশন দিলাম ডিটি দেওয়ার পরে এখন ডিএন বাই এন, এটাকে আমরা যদি যোগজীকরণ করি, তাহলে এটার পরিবর্তে লিখতে পারি লন এন, যোগজীকরণের সূত্র অনুযায়ী। এবং এটাকে অন্তরীকরণ করলে, দুঃখিত, এটা যোগজীকরণ করলে পাবো আর টি। ডিটি কে যদি যোগজীকরণ করা হয়, তাহলে টি লিখতে পাবো এবং একটা ধ্রুবক যুক্ত হবে। তো ধ্রুবকটাকে আমরা নিলাম হচ্ছে যে লন এ। এটা হচ্ছে যে ধ্রুবক নিলাম। তো এখন এই লন এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে পাচ্ছি যে লন এন মাইনাস লন এ ইকুয়াল আর টি। তো লন এন মাইনাস লন এ, এটাকে যেহেতু বিয়োগ আকারে আছে, সুতরাং আমরা এটাকে ভাগ আকারে লিখতে পারি, লন এন বাই এ ইন্টু হচ্ছে যে আর টি ইকুয়াল আর টি। ঠিক আছে, এখন আমরা এই পাশের লনটাকে তুলে দিতে চাচ্ছি। তুলে দিলে যখন আমরা যদি ই দ্বারা গুণ করি, ইটা এক্সপোনেনশিয়াল দ্বারা গুণ করলে আমাদের উভয় পাশে যদি গুণ করি, তাহলে লনটা চলে যাবে, এখানে থাকবে এন বাই এ ইকুয়াল ই পাওয়ার আর টি। আপনারা জানেন যে ই ইন্টু, ধরুন ই, কোনো কিছুকে ই দ্বারা গুণ করলে সেটাকে পাওয়ার আকারে লেখা যায়। ঠিক আছে, লগারিদমের যে নিয়ম অনুসারে সেই অনুযায়ী আর কি। ধরুন এ ইন্টু ই, এটাকে লিখতে পারি ই পাওয়ার এ। ঠিক আছে, ই পাওয়ার এ, এটাকে আমরা লগারিদমের নিয়ম অনুযায়ী লিখতে পারি। ঠিক আছে, গুণ আকারে থাকলে এটাকে আমরা পাওয়ার আকারে লিখতে পারি। তো এটাকে আমরা যে এন বাই এ আছে, এটাকে যদি পাঠিয়ে দিই এই পাশে, তাহলে পাচ্ছি এন ইকুয়াল এ ই আর টি। ঠিক আছে, এটাই তো। এখন এটা হচ্ছে টি সময়ের জন্য যদি হয়, এখন এনটা হচ্ছে টি সময়ের জন্য লিখতে পারি, তাহলে লিখতে পারি যে এ ই পাওয়ার আর টি। এটাই মূলত হচ্ছে ম্যালথাসের যে মডেল, সেই মডেল অনুযায়ী ম্যালথাসের ইকুয়েশন। ঠিক আছে, এখন এখানে আরটা মূলত হচ্ছে যে জন্ম মৃত্যুর হারটাকে নির্দেশ করতেছে। ঠিক আছে, এখন বাকি প্রসেসটা আমরা অপোজিট পেজে করতেছি। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধাতে আমি শেষ লাইনটা আবারও লিখি। এটা হচ্ছে যে অতএব এন টি ইকুয়াল এ ই আর টি।
ঠিক আছে, এটা আমরা আপনাদের বোঝার সুবিধাতে লিখি। তো যখন সময়টা আসলে স্থির ছিল, সময়টা শুরুর দিকে সময় ছিল, অর্থাৎ যখন সময়টা সমান সমান ধরে নিলাম, যখন যখন টি ইকুয়াল 0, তখন অর্থাৎ শুরুর সময় তাকে ধরে নিলাম যে এন এন নট হবে, এনটাও 0 হবে, তখন যখন টিটা 0 হবে তখন তদ্রুপভাবে টি এর পরিবর্তে 0 বসালে কি পাবো, এন এন 0 পাবো, তো এটাকে আমরা পাবো আলটিমেটলি লিখলাম যে এন নট। টি এর পরিবর্তে যদি 0 বসাই তাহলে এন নট লিখলাম। ঠিক আছে, অতএব তাহলে আমরা পাচ্ছি যে এন নট এ পাওয়ার ই এর টি এর মান যদি 0 হয় তাহলে আর এর মানটা আর এর সাথে টি এর মানের গুণ আছে, তার মানে কি টি এর মান যেহেতু 0 তাহলে আর এর মানটাও 0 আসবে, তাহলে ই পাওয়ার 0 আসবে। তো ই পাওয়ার 0 বলতে কি এখানে এ, আপনারা জানেন যে ই পাওয়ার 0 বলতে এক্সপোনেনশিয়াল অফ ই পাওয়ার 0 ইকুয়াল 1। আপনাদেরকে আমি একটু ক্যালকুলেটরে দেখাই বিষয়টা। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর। ও এখানে আবার একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা ক্লিন করি, আর একটা ক্যালকুলেটর দিই। এই যে ক্যালকুলেটর ই, আমরা একটু ই চাপি, ই পাওয়ার 0 করি, তাহলে কি কত আসলো, 1 আসে নাই? সেম এই কাজটাই করলাম, যে ই পাওয়ার 0 মানে কি, এটার পরিবর্তে তাহলে আমরা এ লিখতে পারি। অতএব আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারছি যে এন নট ইকুয়াল এ। ঠিক আছে, এন নটের পরিবর্তে আমরা এ, এখানে আমাদের এন নট যেটা বুঝাইলাম, যে এখানে আমাদের এ এর পরিবর্তে আমরা এন নট বসাতে পারি। ঠিক আছে, এন নটটাই মূলত হচ্ছে যে এ। তো তাহলে আমরা বলতে পারি অতএব এন পি ইকুয়াল এন নট ই পাওয়ার আর টি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই লাইনটা, এটা থেকে আমরা এটা লিখলাম। কিভাবে লিখলাম, এই যে ক্যালকুলেশনটা। ঠিক আছে, এখন আমরা একটু হিসাব করি, যখন টি ইকুয়াল, তো টি ইকুয়াল 0 এর ক্ষেত্রে এটা, তো টি ধরে নিলাম যে টি ইকুয়াল টি নট হতে, টি ইকুয়াল যদি টি হয় তাহলে পপুলেশনটা কি হবে, টি ইকুয়াল টি নট হলে টি ইকুয়াল টি নট হতে টি ইকুয়াল টি, তাহলে পপুলেশন হবে জনসংখ্যা পি থেকে পি নট হতে পপুলেশন হবে পি অফ টি। ঠিক আছে, সুতরাং আমরা পাচ্ছি যে এটাকে আমরা লিখতে পারি জনসংখ্যাটা, তাহলে লিখতে পারি যে ইন্টিগ্রেশন, এই যে আমাদের ম্যালথাসের যে মডেল আছে সেই এখানে আমরা এখানে এন এর পরিবর্তে পি নিলাম, পপুলেশন নিলাম, এই জনসংখ্যাটাকে আমরা পপুলেশন দ্বারা প্রকাশ করতেছি। সমস্যা তো নাই, এই কাজটাই মূলত আমরা এখানে করতেছি। ঠিক আছে, এই যে এইটাকেই লিখতেছি মূলত, এটাকে ধরলাম 1 নাম্বার। তো 1 নাম্বার থেকে মূলত লিখতেছি। তো তাহলে এক থেকে মূলত আমরা লিখতেছি। তো এখানে আমরা লিমিট গুলো দিয়ে দিলাম, পি অফ টি পি নট ডিপি বাই পি আর পি পি নট ডিটি। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে পাবো লন পি উপরে সীমাটা আছে পি অফ টি এবং পি নট ইকুয়াল আর পি, উপরে থাকবে টি, নিচে থাকবে টি নট। ঠিক আছে, এখন যদি আমরা মানগুলো বসিয়ে দেই, লিমিটের মানগুলো বসিয়ে দেই, তাহলে পাচ্ছি যে লন ই অফ টি মাইনাস লন, এটা এখানে হবে পি নট ইকুয়াল, তো দুভাবে এখানে আরটা থাকবে, আরটা গুণ অবস্থায় আছে, আরটা বাইরে থাকবে, তাহলে পাচ্ছি যে টি মাইনাস টি নট। ঠিক আছে, এখন এটাকেও আমরা আবার ওই আকারে চলে আসবে, লন ই টি বাই পি নট ইকুয়াল আর ই মাইনাস টি নট। এখন উভয় পাশে আবার আমরা এক্সপোনেনশিয়াল আনি, তাহলে লিখতে পারি যে ই টি বাই পি নট ইকুয়াল ই পাওয়ার আর টি মাইনাস টি নট। ঠিক আছে, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এখন আমাদের এটাকে
আর আর চলে যাবে, এটা চলে যাবে এখানে, তাহলে পি অফ পি পাচ্ছি যে পি অফ পি ইকুয়াল পি নট ই পাওয়ার আর টি মাইনাস টি নট। এটাই মূলত হচ্ছে যে ম্যালথেসীয় মডেল। ই হাই ম্যালথেসীয় মডেল। এখন আমরা দেখবো যে জনসংখ্যা বৃদ্ধিটা, এটা তো আর আরটা কি বৃদ্ধির হার বোঝাচ্ছে। তো জনসংখ্যা যখন আমাদের আর এর মানটা গ্রেটার দেন 0 হবে, তখন কি হবে, আর এর মানটা যদি বৃদ্ধি জন্ম হারটা যদি বেশি, জন্ম হারটা বেশি হয় কিন্তু মৃত্যু হারটা কম হয়, তখন রেজাল্টটা কি হবে, যখন জন্ম হারটা কম হবে মৃত্যু হারটা বেশি হবে, তখন কি হবে, যখন জন্ম এবং মৃত্যুর হার সমান থাকবে তখন কি হবে, রেজাল্টগুলো আমরা এখন দেখবো। তো প্রথমত আমরা দেখি যে যখন যখন শর্তটা হচ্ছে যখন যখন আমাদের শর্তটা দেখি যে আর এর মানটা আর এর আর এর মানটা 0 থেকে কম, অর্থাৎ জন্ম হারটা জন্ম মৃত্যুর হারটা 0 থেকে কম, তাহলে আমরা লিখতে পারবো যখন জন্ম মৃত্যু জন্ম হারটা মৃত্যু কম, তাহলে লিখতে পারি লিমিট, এই যে ইকুয়েশনটা আছে না, এই ইকুয়েশনে আমরা মূলত লিমিটের মানগুলো বসিয়ে দিচ্ছি। তো লিমিট আর টেন্স টু ইনফিনিটি, আর মানটা হচ্ছে ইনফিনিটি, জন্ম মৃত্যুর হার পি অফ পি ইকুয়াল লিমিট p tends to infinity not e power r t। তো এখন আমাদের r এর মানটা যদি 0 থেকে কম হয়, আপনারা এটা যদি সংখ্যা রেখা 0 1 2 3 তদ্রুপভাবে -1 -2 -3, তো এটা সংখ্যা রেখা, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, মানে আর এর মানটা 0 থেকে কম, তার মানে কি আলটিমেটলি এটা হচ্ছে যে এই পাশে যাচ্ছে, ইনফিনিটির আকারে যাচ্ছে। তো আর এর মানটা যদি 0 থেকে কম আসলে এখানে অবশ্যই তাহলে আমাদের লিমিটের মানটা এটা পরিবর্তন হয়ে যাবে, এখানে আর এর মানটা 1/ইনফিনিটি আসবে। তো লিমিট দিতে পারি লিমিট p টেন্স টু ইনফিনিটি p নট e পাওয়ার 1/ইনফিনিটি। তো কোনো কিছুর পাওয়ার ইনফিনিটি মানে কি, আলটিমেটলি মানটা আসছে ইনফিনিটি, এটা মান আসবে ইনফিনিটি, এবং এটাকে আমরা লিখতে পারি লিমিট লিমিট p টেন্স টু ইনফিনিটি p নট 1/ইনফিনিটি। আর কোনো কিছুর সাথে ইনফিনিটি গুণ মানে কি, আলটিমেটলি মানটা আসতেছে 0, অর্থাৎ জনসংখ্যা এই সিদ্ধান্ত থেকে আমরা বুঝতে পারতেছি যে জনসংখ্যার হার যখন কমে যাবে, বৃদ্ধির হারটা যখন কমে যাবে তখন জনসংখ্যা 0 হবে। তো সুতরাং আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারছি যে যখন যখন আর লেস দেন 0 তখন জনসংখ্যাটা হবে 0, অর্থাৎ এই যেটা আছে যে জাপান এবং দক্ষিণ কোরিয়ায় রাশিয়ায় হচ্ছে যে জনসংখ্যার হারটা একটা সময় নাই হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য তারা ইনকারেজ করতেছে। আর যখন আমাদের দ্বিতীয় শর্ত, এটা হচ্ছে প্রথম শর্ত, তো যখন এখন আমরা দ্বিতীয় শর্তটা দেখি যে যখন আর এর মানটা বেশি হবে, আর এর মানটা এটা আলাদা পেন দিয়ে ইউজ করতেছি, আর এর মানটা 0 থেকে বেশি, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হারটা বেশি, তখন আমরা লিখতে পারি যে লিমিট, এটা বাম পাশটা ঠিক থাকবে আর টেন্স টু ইনফিনিটি পি অফ পি ইকুয়াল লিমিট টি টেন্স টু ইনফিনিটি, সময়টা হচ্ছে ইনফিনিটি, মানে অসীম সময় পর বা অসীম সময় পর এই জনসংখ্যাটা 0 হয়ে যাবে। মানে টি টেন্স টু ইনফিনিটি বলতে কি বোঝাচ্ছে, অসীম সময় একটা অসীম সময় পর বা একটা নির্দিষ্ট সময় পর জনসংখ্যা 0 হয়ে যাবে, এটা মূলত এটা, ঠিক আছে। আর এখানে এই সব সময় আমাদের সময়টাকে আমরা ইনফিনিটি ধরতেছি, ধরুন এটা হচ্ছে 100 বছর পর বা 150 বছর পর জনসংখ্যাটা কি হবে সেইটার চিত্রটা মূলত যে টি টেন্স টু ইনফিনিটি দ্বারা বোঝাচ্ছে, ইন্ডিকেট করতেছি। তো পি নট ই পাওয়ার আর টি, এখন যদি আমরা এখানে গ্রেটার দেন 0, অর্থাৎ ডান পাশে চলে যাচ্ছে, তার মানে কি এটা ইনফিনিটি আকারে, এটা আপনারা জানেন যে আপনাদেরকে আমি একটা সিম্পল বিষয় বুঝাই যে এখানে 1/ইনফিনিটি কেন দিলাম আর এখানে কেন আমরা ইনফিনিটি দিতে যাচ্ছি, এখন লাইনটা লিখি তারপরে আপনাদেরকে একটু বোঝাচ্ছি। তো লাইনটা আমরা কমপ্লিট করি, এটাকে সাইডে রাখি।
তো আমরা এটাকে আমরা এই লিখতে পারি লিমিট p টেন্স টু ইনফিনিটি p নট e পাওয়ার ইনফিনিটি। আলটিমেটলি এটা হচ্ছে e পাওয়ার ইনফিনিটি মানে কি, শুধুমাত্র ইনফিনিটি, p অফ ইনফিনিটি আলটিমেটলি আসতেছে ইনফিনিটি গুণ মানে কি, ইনফিনিটি গুণ মানে কি অসীম হয়ে যাবে, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হারটা অসীম হবে। আপনারা জানেন যে 1/5 যদি দেই এটার মান কত আসতেছে, এটার মান 1/5, 1/5, এটার মান আসতেছে 0.2। তদ্রুপভাবে যদি 5 দেই তাহলে মান আসতেছে 5, অর্থাৎ এটার মান হচ্ছে 0.2, যেটা হচ্ছে কি জিরোর থেকে এইদিকে, জিরোর থেকে কাছাকাছি বা কম আসতেছে, ঠিক আছে। আর এখানে 5 আসছে, অবশ্যই 0.2 এর থেকে 5 অবশ্যই বড় হবে, 5টা বড় হবে না। এই জন্যই মূলত এখানে আমরা এই যখন দেখছি যে আর এর মানটা 0 থেকে ছোট তখন আমরা 1/ইনফিনিটি দিছি, আর যখন শুধুমাত্র 0 থেকে যখন গ্রেটার দেন 0 আসছে তখন আমরা ইনফিনিটি দিছি। কারণ কোথায় 0.2 আর কোথায় 5, এটা আসমান জমিন পার্থক্য, অর্থাৎ অনেক বড় মান, ঠিক আছে। বৃদ্ধি বলতে আমরা এই জন্য শুধুমাত্র ইনফিনিটি দিছি, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রে কেন 0 আসলো আপনাদেরকে একটু আপনারা একটু দেখুন যে এটার মান আসছে যে 1/ইনফিনিটি আসছে, অর্থাৎ এই মানটা এমনিই ক্ষুদ্র, তার সাথে যদি আরো ইনফিনিটি, তার সাথে যদি এখানে এটা গুণ হয়, অসীম সময়ের পর এটা যদি গুণ হয় তাহলে মানটা আসতেছে কি আলটিমেটলি 0ই চলে আসতেছে। আর এটার সাথে যেহেতু মানটা অনেক বড়, তার সাথে যদি কোনো কিছু গুণ হয় তার মানে এটা কি অবশ্যই বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এই জন্য আমরা দিছি ইনফিনিটি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো এখান থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে যখন আর এর মানটা গ্রেটার দেন 0 তখন জনসংখ্যা জনসংখ্যা অবশ্যই আমাদের একটা নির্দিষ্ট সময় ইনফিনিটি সময় পরে জনসংখ্যা হবে ইনফিনিটি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে আমাদের থার্ড যে স্টেপটা আছে সেই স্টেপে আমরা চলে যাব, যে থার্ড স্টেপ আমরা এই পেজ থেকে দেখাচ্ছি। থার্ড স্টেপ, তো যখন আর এর মানটা হচ্ছে যে যখন আর এর মান ইকুয়াল 0 তখন কি হবে, তখন লিমিট বাম পাশে লিমিট p টেন্স টু ইনফিনিটি p অফ t ইকুয়াল লিমিট টেন্স টু ইনফিনিটি e অফ e পাওয়ার 0। e পাওয়ার 0 মানে কি, e পাওয়ার কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, তার মানে এখানে থাকবে শুধুমাত্র p নট, এটা হচ্ছে p নট। তো এটা থেকে আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি p নট, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার। এখানে আর 0 বলতে বোঝাচ্ছে, আর বলতে হচ্ছে যে বার্থ মানে মাইনাস ডেথ, জন্ম এবং মৃত্যু দুইটার মান আসছে, এটা দুইটার রেজাল্ট আসছে 0। সুতরাং জন্ম মৃত্যুর হারটা যেহেতু সমান থাকবে তখন আমাদের জনসংখ্যাটাও স্থির থাকবে। তো আমরা এটা বুঝতে পারি যে যখন, অতএব যখন আর ইকুয়াল 0 তখন জনসংখ্যা e অফ t ইকুয়াল p নট হবে। তো আমরা এখন এই যে ঘটনাগুলো দেখলাম যে যখন জনসংখ্যা বৃদ্ধির হার 0 থেকে বড়, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, জনসংখ্যা বৃদ্ধির হার কম এবং জনসংখ্যা বৃদ্ধির হার সমান স্টাবলাইজ, তখন কি অবস্থাটা হবে। তো এটাকে আমরা গ্রাফ আকারে যখন লিখব, গ্রাফ গ্রাফ আমরা যদি গ্রাফ অঙ্কন করি, তো এইটা যদি আমাদের নিচে থাকে জনসংখ্যা বৃদ্ধির হার, জন্ম হার, আর এটা যদি পপুলেশন হয়, জনসংখ্যা হয়, তাহলে আমরা এইখান থেকে একটা লিমিট নিলাম, মানটা নিলাম। তো এইখান থেকে এইটা হচ্ছে যে এই দিকে ইন্ডিকেটটা করবে আর এর মানটা গ্রেটার দেন 0, এবং এই দিকে যেটা নির্দেশ করবে সেটা হচ্ছে যে আর এর মানটা লেস দেন 0, এবং মাঝামাঝি যে লাইনটা যাবে সেই লাইনটা হবে আর ইকুয়াল 0। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আজকে আমি আপনাদেরকে যা বুঝাইলাম, এখন আপনাদেরকে যদি আমি সরাসরি চ্যাপ্টার নাম্বার 1 এর এই এক্সাম্পল নাম্বার 1টা দেখাই, যে এখানে বলছে যে জন্ম মৃত্যুর জন্য ম্যালথুসিয়ান মডেল এবং লজিস্টিক মডেলটা আমরা পরে পড়বো। মধ্যে উভয় ক্ষেত্রে মডেলের সমীকরণে ব্যবহৃত পরিমিতি সমূহ অর্থ ব্যাখ্যা করো। তো এখানে বলছে টি সময়ে একটি এলাকার একক প্রজাতির জনসংখ্যা এনটি এবং জন্ম হার পরিবর্তনের হার
ডিটি বাই ডিএন বাই ডিটি জন্ম মৃত্যুর হার এবং স্থানান্তর, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তো 1 নম্বর ইকুয়েশন থেকে এখানে জন্ম মৃত্যু বার্থ এন, এটা যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করেছিলাম। তো এখানে বি এন মাইনাস ডিএন লিখছে, এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরছে, যেখানে বিএন এবং ডিএন ধনাত্মক। এখান থেকে মূলত সমীকরণটা সমাধান করে ফাইনালি এই ইকুয়েশন আসছে 3 নম্বর ইকুয়েশনে। তো যখন টি ইকুয়াল 0 অর্থাৎ আদি অবস্থায় জনসংখ্যা হলে এন নট, যেটা আমরা করেছি, এখানে এন নট দেখাচ্ছে, এই যে গাণিতিক মডেল, ম্যালথাসের গাণিতিক মডেল, যেটা আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি যে ইহা একটি গাণিতিক ম্যালথাসের গাণিতিক মডেল। ঠিক আছে, এবং লজিস্টিক মডেলটা কি, লজিস্টিক মডেলগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। যারা আমাদের পেইড কোর্সে এনরোল করতে চান তারা আমাদের এই ম্যালথাসের মডেলটা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদের কাজ হচ্ছে যে সুন্দর করে নোটটাই, আজকের যে ক্লাসটা করাইলাম সেই ক্লাসটা সুন্দর করে নোট করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করা। ফেসবুক গ্রুপগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ডেসক্রিপশনে গিয়ে পোস্ট করবেন। আর যারা আমাদের পেইড কোর্সে এনরোল করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের অনার্স প্রথম বর্ষ থেকে অনার্স ফাইনাল ইয়ার পর্যন্ত আপাতত ক্লাসগুলো আছে, ভবিষ্যতে মাস্টার্সের ক্লাসগুলো অ্যাড হবে ইনশাল্লাহ। তো আমাদের কাছে আপনারা যেগুলো পাবেন সেটা হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সাজেশন, সলিউশন এবং কোর্স। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।